গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বুধবার, সকাল এখন 6:30। ছাদে এসেছিলাম। আকাশটা দেখতে এত সুন্দর লাগছে। শরৎ চলে গেছে সেই কবে, তারপরে হেমন্ত গিয়ে শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে। যদিও মাস অনুযায়ী এখন হেমন্তকালই, তবুও দেখুন আকাশটা দেখে কে বলবে হেমন্তের আকাশ? মনে হচ্ছে এ যেন শরতেরই আকাশ। অপূর্ব নীল আকাশে পেঁজা তুলোর মতন মেঘ ভেসে যাচ্ছে। নিচে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো। আমার স্নান হয়ে গেছে। উত্তম এদিকে গরম জল করছে। এই শীতকাল হলেই আমরা না এই গরম জলে মধু গুলে খাই। শুধু শীত নয়, একটা সময় ছিল সারা বছরই খেতাম। মাঝখানে একটুখানি রুটিনটা ব্রেক হয়ে গেছে, মানে দুর্গাপুজোর পর থেকে আর কোনোভাবেই না সেই রুটিনে ফিরতে পারছি না। অনেক চেষ্টা করেও হচ্ছে না। আসলে মামনিবাবু রয়েছেন তো, ওনারা সকালবেলায় ভাত খান আর আমরা খাই না। এই নিয়ে হয়েছে এক বিশেষ সমস্যা। তো আমরা শেষ পর্যন্ত নিজেদের খাবার দাবার একটু কম্প্রোমাইজ করে নিয়েছি, কারণ এই শীতের বেলা আমি আর এই দুরকমের করে উঠতে পারছি না। তো সকলের জন্য একবারে ভাতই বানিয়ে নিই। দুজনেই এক মুঠ করে ভাত খেয়ে অফিস বেরিয়ে যাই। মাঝখানে খুব জোর করেও ওটস বানানো শুরু করেছিলাম, কিন্তু দেখছি যে খুব লেট হয়ে যায়, কোনোভাবেই আর করতে পারছি না। ট্রেন প্রায় দিনই সেই দৌড়ে দৌড়ে ধরতে হয়, সেই জন্য ছেড়ে দিয়েছি। আর এখানে মাছের জন্য কেটে নিয়েছি পটল আর আলু, আর ওদিকে একটা সবজি বানাবো গাজর দিয়ে, আর তার সাথে যাবে আলু, ফুলকপি আর দুটো পটল এক্সট্রা ছিল, তাই ভাবলাম ওর মধ্যে কুচিয়ে দিয়ে দিই। তো এইভাবে রান্না করব। আর নিয়েছিলাম ধনেপাতা কুচিয়ে আর একটা টমেটো কুচিয়ে, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। কোনো মশলা আজকে মিক্সিতে পেস্ট করিনি, আর শ্বশুরমশাই টমেটো খেতে চান না, তো তাই টমেটোগুলো একটু বড় করে দিয়েছি যাতে ওনার পাতে না পড়ে। বাটা মাছ রান্না করব, পটল আলু দিয়ে বাটা মাছের একটা পাতলা ঝোল, আর নামানোর আগে একটু দিয়ে দেবো ধনেপাতা। বাটা মাছ খেতে আমি খুব ভালোবাসি। শুধু বাটা নয়, যে কোনো এরকম ছোট মাছ খেতেই আমি খুব পছন্দ করি। আমার শ্বশুরমশাইও তাই। আর উত্তমের মাছ অত ফেভারিট নয়, তবে ছোট মাছ দিলে ও খায়। লাস্ট বৃহস্পতিবারই অনেক মাছ কিনে এনেছিলাম, তো এই বাটা মাছ তো রান্না করা হয়নি, তো সেই বাটাগুলোই বার করে নিয়েছি। ফ্রিজ থেকে কি হয়, যদি আপনি ডিপ ফ্রিজ থেকে মাছটা বার করে নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে সারা রাত ধরে না বরফটা গলে যায়, দিয়ে নর্মাল টেম্পারেচারে, মানে নর্মাল ফ্রিজে যে টেম্পারেচারটা থাকে সেটাতে চলে আসে, তখন আর অসুবিধা হয় না। তো আমি তাই করি, একদম বাইরে বার না করে রেখে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে দিয়ে দিই, তাহলে খুব সুবিধে হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর আজকে তো কোনো বাটা মশলা নেই, তাই কোনো ঝুটঝামেলাও নেই, গুঁড়ো মশলা দিয়ে রান্না হবে। তো এবারে পটলটাকে এখানে ভাজতে দিয়ে দেবো, আর সাথে সাথে দিয়ে দেবো আলুটাও। ছড়ানো ফ্রাইং প্যান তো, এর মধ্যে আলু পটল সব একসাথে চলে আসবে, তাহলে যেটা হবে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে নিরামিষ কড়াই রয়েছে ওর মধ্যে মামনির তরকারিটা বসিয়ে দেবো। এই যে মামনির পাঁচমেশালি তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা এবার ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। তবে একটু নাড়াচাড়া করে ভাবছি ঢেকে দিই, যাতে সবজিগুলো একটু ভালো করে গলে যায়। ফুলকপির ডাঁটাগুলো যেটা হয় গলতে চায় না। রান্না হচ্ছে সকালবেলায়, বাটা মাছ। আর কি হচ্ছে ওটা? কি আলু, ফুলকপি, গাজর। করো, রান্না করো, আমি তাহলে স্নানে যাই। উত্তম ওদিকে স্নানে চলে গেল, আর এদিকে আমার সবজি ভাজাও হয়ে গেছে। আর এর মধ্যে দিয়েছি একটু জিরের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে ঢেকে দেবো, তাহলে এটা এর মতন হয়ে যাবে। এদিকে এই তরকারিটাও হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আর শীতের বেলা আমি খুব বেশি রান্না করতে আজকাল পারি না, এই দুটো তরকারি বা তিনটে তরকারিই হয়ে যায়। তিনটে খুবই কম দিন হয়, ছুটির দিনে সেটা বানাই আমি, কিন্তু এই যেদিন কলেজ থাকে সেই দিনগুলোতে দুটো তরকারিই হয়, তার বেশি আমি করে উঠতে পারছি না আর কোনোভাবেই। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিই, দিয়ে তারপরে এই মশলাটা দিয়ে ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে।
আর ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম স্নান করতে যাওয়ার সময়, তখন ভাত হয়ে গেছিলো আর ওটা মামুনি নামিয়ে নিয়েছিল ভাতটা। মাছ ভাজতে বেশ খানিকটা তেল দিয়েছিলাম, তো ফ্রাইং প্যানে এখন আর তেল নেই সবজি ভাজার পরে, তো যতটুকু আছে ততটুকুতেই হয়ে যাবে। কারণ পটলগুলো না যখন আমি কষাবো তখন তেল ছেড়ে দেবে, সেই তেলটা আবার তরকারিতে ভেসে যাবে, তখন আবার শ্বশুরমশাই রাগারাগি করবেন। তো এই অল্প তেলেই হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নিই, তারপরে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ লবণ। এবার সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সবজি দিয়ে দেবো, মানে পটল দিয়ে দিলে যেটা হবে, পটলের তেলটা ছেড়ে যাবে, তখন আর অসুবিধে হবে না। এই দেখুন পটলের গায়ে কত তেল রয়েছে। এবার পটলটা দিয়ে ভালো করে কষালেই না আপনার তরকারিটা তেল তেলে হয়ে যাবে, তাহলে আর মনে হবে না যে ড্রাই একদম শুকনো। আর ভালো হয় কিন্তু, মানে কম তেলে রান্না করে খাওয়াটা তো সবসময় বলে। আমাদের তো আজকাল প্রত্যেকেরই একটু কোলেস্ট্রলের সমস্যা হয়ে যায়, তো আমার শাশুড়ি মায়েরও রয়েছে আর উত্তমেরও কোলেস্ট্রলটা একদম বর্ডার লাইন, তো সেই কারণে আমাকে এটা মাথায় রেখেই রান্না করতে হয়। অনেকে আমাকে বলেন যে দিদি তরকারি কম ভাজো, তেলটাও তুলনামূলকভাবে তুমি কম ব্যবহার করো। তো আমাদের হেলথের জন্য দৈনিক খাবার দাবারই একটুখানি ভাবলে পারে আমার মনে হয় নিজেদের শরীরটা বাঁচে, তো সেই কারণেই রান্না করা। আর যখন কিছু স্পেশাল ডিশ রান্না করি তখন তো দরাজ হাতে তেল ব্যবহার করি, সেই জন্য একটু তেল কমই দিয়েছি। এদিকে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর আমার মাছের ঝোল রেডি, আর ওদিকে ওই তরকারিটাও হয়ে গেছে। এবার খাবার দিয়ে দেবো। শ্বশুরমশাইকে ডাকলাম, উনি বললেন একটু পরে খাবেন। আর এখন বেজে গেছে 9:10। আমরা এখন যদি না খাই তাহলে আর 9:40-এর ট্রেনটা পাবো না। যত তাড়াতাড়ি উঠি না কেন আর যত তাড়াতাড়ি কাজ শুরু করি না কেন, শেষ মুহূর্তে গিয়ে সেই যেন আবার মনে হয় আর একটু সময় পেলে ভালো হতো। যদি 9:40-এর জায়গায় 10টায় ট্রেনটা হতো তাহলে মনে হয় সুবিধা হতো, কিন্তু কি আর করা যাবে বলুন। ওদিকে তো আবার আমার কলেজটা অনেক দূরে, 100 কিলোমিটার দূরে প্রায় বলতে গেলে। মানে ওই যদি আমি ট্রেনের টিকিটটা দেখি সেখানে মনে হয় 82 কিলোমিটার লেখা আছে। তারপরে তো আপনার আবার টোটো করে একটু যেতে হয়, সব মিলিয়ে মিশিয়ে আমি ওই ধরেই নিই প্রায় 100 কিলোমিটার। তো প্রত্যেক দিনের এই জার্নিটা আমাকে বেশ ট্রাবল দেয়। যাওয়ার সময় যদিও বা কোনো অসুবিধা অতটা হয় না, চলে যাই গল্প করতে করতে, আর সকালবেলার মুডটাও ফ্রেশ থাকে। কিন্তু ফেরার সময় এত কষ্ট হয়, বাড়ি ফিরে তখন আর মনে হয় না কোনো কাজকর্ম করি। কিন্তু কি আর করা যাবে, মেয়েদের জীবনটাই তো এটা বলুন। যারা মানে বাইরে ওয়ার্কিং, আমি তাদের কথা বিশেষ করে বলবো, তাদের কিন্তু একটা বিশাল সমস্যা যে আপনাকে বাইরেটাও করতে হয় আবার বাড়িতে এসেও সামলাতে হয়। যাদের কাজের জন্য একটু হেল্পিং হ্যান্ড রয়েছে তাদের হয়তো একটু স্বস্তি থাকে, কিন্তু আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি এই কথাই বলবো যে হেল্পিং হ্যান্ড থাকলেও কিন্তু নিজের কাজটা নিজেকেই করতে হয়। সেই হেল্পিং হ্যান্ডকে বারংবার বলতে হয় এটা করো সেটা করো, তো নিজের সেই ব্রেনটা খাটাতেই হয়। বাইরে বেরিয়েই দেখলাম এরা এরকম চিৎকার করছে, মানে একটা অন্য পাড়ার ছেলে কুকুর চলে এসেছে ওদের এলাকায়। তো ভীষণ ব্যতিব্যস্ত মা আর বাবা মিলে। মানে ওই যে কুকুরটা দেখলেন ওর কয়েকটি বাচ্চা হয়েছে, ও ভাবছে কি ওর বাচ্চাকে মনে হয় মেরে দেবে ছেলে কুকুর, সেই জন্যেই ওরকমভাবে চিৎকার করছে। আর ওইখানে মাঠটা দেখতে পেলেন কেমন ফাঁকা হয়ে গেছে। এত দিনে সেই দুর্গাপুজোর প্যান্ডেল ভেঙে পরিষ্কার হলো, কবে থেকে ওরা প্যান্ডেলটাকে খুলছে। প্রত্যেক দিন দেখি একটা দুটো করে বাস খোলে। যাই হোক, চলে এসেছি স্টেশনে, এবার যথাসময়ে ট্রেনটি আসলে বাঁচি। সারা দিনের এই ট্রেন জার্নিটুকুই যেন আমার স্বস্তি। হয়তো ভাববেন যে ট্রেন জার্নি করার সময় আবার স্বস্তি কিসের, ওই যে পা দুটো এক জায়গায় করে বসতে পারি। বাড়িতে তো সারাক্ষণ পা দুটো চলতে থাকে, টুকুর টুকুর করে কোনো না কোনো কাজ করেই চলেছি। কলেজে গিয়েও তাই, কাজের তো অন্ত নেই। কিন্তু ট্রেনে উঠে বসার পরে এই যে 1.5 ঘন্টা জার্নি, এই 1.5 ঘন্টা যেন মনে হয় চুপটি করে বসে আছি। এই 1.5-3 ঘন্টা একটু রেস্ট পাই, তাও আবার কি ওই যে ভিডিও এডিট করতে থাকি। নাহলে এত ব্যস্ত জীবনে এডিটের সময় কোথায় বলুন তো, এডিট করতে তো প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। যাই হোক, চলে এসেছি কম্পিউটার ল্যাবে। এটা আমাদের বার্সার রুম। এখানে আমি আর মিলান স্যার মিলে প্রশ্ন তৈরি করছি। প্রশ্ন তৈরি করার ফাঁকে একবার এসে লাঞ্চ করে নিলাম, না হলে তো আর সময় পাবো না। লাঞ্চ করে গিয়ে আবার বসতে হবে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আর ওদিকে অনার্সের একটা ক্লাসও নিয়েছি। ওদের ক্লাসটা নিতে নিতে কখন 1.5 ঘন্টা হয়ে গেছিলো বুঝতেই পারিনি আজকে। আর আজকে তো পরীক্ষাও ছিল 5th সেমিস্টারের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট,
তো সেই পরীক্ষার ডিউটি দিতে আমাকে হয়নি, কারণ আমার ক্লাস ছিল, বাকি টিচাররা দিয়ে দিয়েছেন। ওই জায়গাটায় ওনারা একটু হেল্প করেছেন আমাকে। এখানে আমি আর মিলন স্যার মিলে কোশ্চেনটা বানিয়ে নেব। আর এই দেখুন, ইনি হলেন আমাদের রবিদা। ইনি আমাদের কলেজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আর নিয়ে চলে এসেছেন আমাদের জন্য সিঙ্গাড়া মিষ্টি। কলেজে আজকে একটা মিটিং ছিল, সেখান থেকেই খাওয়ানো হয়েছে। আর আমাদের এখন আপাতত কাজকর্ম শেষ হলো আজকের মতো, আর চলে এসেছে এখন ব্যাডমিন্টন কোর্টে। দেখুন ওরা খেলছে। খেলা শুরু করার আগে ভাবলাম ওদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিই। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো থেকে যাবে, বলুন। কি ভালো খেলছে না ওরা, সত্যি খুব ভালো খেলে। আর এই যে দেখছেন, এরা না নর্থ বেঙ্গলের, এই আমার বাদিকে যারা দুজন রয়েছেন, অসম্ভব সুন্দর খেলেন ওরা। একজন পল সায়েন্স ডিপার্টমেন্টের স্যার, আর একজন হচ্ছেন ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার। আর ওই পাশে শর্মিদি আর পৌশালী খেলছে। আমি ও পাশেই যাব, কারণ এই মেন কোর্টে আমাদেরকে অতটা চান্স দেওয়া হয় না। যদি ওরা ওদের পার্টনার না পায় তখনই হয়তো ডাকে। যাই হোক, চলে এসেছি স্টেশনে। আর দেখুন সূর্যটাকে দেখলেন, কি অপূর্ব লাগছে। প্রত্যেক দিন এই সূর্যটা আমি দেখতে থাকি, কিন্তু ট্রেনে উঠে যদি পূর্ব দিকে বসে যাই তখন আর দেখতে পাই না। যাই হোক, চলে এসেছি বাড়ি। এসে আর আমি এখনও ফ্রেশ হইনি, তো একটুখানি কফি বানিয়ে খেয়ে নেব তারপরে, কারণ ট্রেনে আজকে কফি খাইনি, আর চাও সেভাবে খাওয়া হয়নি। তো খুব মনে হচ্ছে কফিটা খেয়ে নিই, আর ঠান্ডা পড়েছে তো। আর আমার পরিবারের যারা পুরনো রয়েছেন আমার সাথে প্রথম থেকে, তারা তো জানেন আমি কফি ভীষণ পছন্দ করি। কফির এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তো 1 কাপ কফি খেয়ে তারপরেই আমি ফ্রেশ হতে যাব। আর রাতে সকলেই খাবে দুধ রুটি, আর একটু তরকারি আছে। শ্বশুরমশাই আবার দুধ খেতে চাইছেন না 2 দিন ধরে, তো ওনাকে তরকারিটা দিয়ে দেবো, হয়ে যাবে। তো খুব বেশি রান্না টান্না নেই, এই একটা বাচবা। শ্বশুরমশাই তো 7টার মধ্যে খেয়ে নেন, তো এখন বেজে গেছে 7টা, ওনার খাবার রেডি করছি, আর আমরা একটু পরে খাবো। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।